যেহেতু ত্রিপুরার মধ্যে একটা জায়গা ফিল্ম নিয়ে বেঁচে থাকা এটা দুঃসাধ্য ব্যাপার সেই সময়টা। যে কোনো সন্তান মানে বিশেষ করে প্রথম সন্তান তো আবেগটা বেশি কাজ করে না, মানে সেখানে আবেগের কাছে তোমার ইয়েটা পরাজিত হয়, রিয়েলিটিটা পরাজিত হয়। তো রূপান্তরে যখন আমরা তৈরি করি তখন আমাদের কোনো লাভ লোকসান কি হবে না হবে, রিয়েলিটি কি বাস্তব ভূমি কি, সেগুলি আমাদের মাথার মধ্যে কারুরই ছিল না। মানে আমি যা জীবনের সঞ্চয়, আমার জীবনের যা পরিশ্রম, সব কিছু তো আমি ঢাইলা দিছিলাম মানে বাস্তব ভূমিটার মানে আমাদের কাছে ক্রমশ প্রকাশ পায় যে ছবি করতে গেলে যে ইয়ে যে অ্যাকচুয়াল স্ট্রাগলগুলো, যে আমি বিয়ে করি, স্বাভাবিকভাবেই বিয়ের পরে কতগুলো যে সংসার প্রতিপালন হ্যানা তেনা এগুলো স্বাভাবিকভাবে চলে আসে। তো আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু আর অন্য কোনো কাজ আমার শেখা হয়নি বা আমার ভালোবাসাও নয়, যে এটা নিয়ে আমি থাকি, তো আমি মূলত ওই জায়গাটাকেই ব্যালেন্স করার চেষ্টা করলাম। আমার স্ত্রী ছোট্ট একটা সরকারি চাকরি করত, তো খুব ওই পিরিয়ডটা খুবই মানে স্ট্রাগল মানে মানে আমি মানে প্রতিদিনকার যে জীবনযাপন, প্রতিদিনকার বেঁচে থাকা হরিবল। তো সেইভাবেই চলছে। কিছু কিছু ডকুমেন্টারি কাজকর্ম যেটা হয় খুবই মানে সামান্য কিছু ডকুমেন্টারি কাজকর্ম, কিছু অর্ডারি কাজকর্ম। তবে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে আমার নিজেকেও মানে আপডেট করতে হবে। আমার পাশাপাশি আমার অনেক বন্ধু বান্ধব ছিল যারা অনেক বড় ফিল্ম মেকারও বটে, ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলেও। তারা কিন্তু সেলুলয়েডটাকে যেভাবে আঁকড়ে ধরে রইল, সেলুলয়েড, একদম সেলুলয়েড শব্দটা আমি ব্যবহার করলাম, যে আমার কাছে মনে হয়েছিল যে ডিজিটালের কিন্তু আস্তে আস্তে মানে মার্কেটে আসছিল, কিন্তু চেঞ্জ হচ্ছিল ব্যাপারগুলো। কিছু কিছু জিনিস আমরা ইনফরমেশন পেতে শুরু করেছিলাম যে ভারতে আসেনি কিন্তু বিদেশে আসছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো মানে আমাদের এখানেও আসবে। তো সেই বিষয়গুলোকে আমি মাথায় রেখে না নিজেকে আমি আপডেট করতে শুরু করলাম। একটা সময়ে আমি যে কম্পিউটার একটা নেই, এডিট সেট আপ, কম্পিউটার নেই, এডিটিংয়ে আমি একটু ঝুঁকে পড়ি। এডিটিংটা বুঝতে চাইলাম, শিখতে চাইলাম। এর মধ্যে এখানে কিন্তু একটা বিষয় না বললেই না হয়, মানে বলাটা খুব বাঞ্ছনীয় মনে হয়, যে রূপান্তর তৈরি হওয়ার পরে ত্রিপুরাতে কিন্তু একটা ছবি তৈরি করার ঝোঁক তৈরি হয়েছিল। যেমন আমি মনে করতে পারি যে জীবন এক অভিনয়, মঙ্গল শাক, এই দুটো ছবি বাজারে এসেছিল। আতঙ্ক বলে একটি ছবি পরিকল্পনা করা হয়েছিল, হিন্দি ছবি নাকি ত্রিপুরা থেকে হবে, তার জন্য যা যা ইয়ে করার দরকার, অডিশন, নাচ গান হ্যানা তেনা, মানে একটা ইয়ে। তো আলটিমেটলি আতঙ্ক একটা কেলেঙ্কারির মতো হয়ে গেছিল।
যে অনেক থেকে পয়সা নেওয়া হয়েছে, অনেক ইয়ে করেছে, এগুলো আমাদের মানে এটা খুব বিশ্রীভাবে আমাদের দিকেও মানে সন্দেহের আঙ্গুল তোলা হয়েছে। কিন্তু যাই হোক, যেটা সেই স্ট্রাগল আমার যখন সন্তান বড় হচ্ছে, ফ্যামিলি, আমি ডিসিশনটা আমি এরকম নিয়েছিলাম যে আমি যদি তখন আমার মানে অনেক যোগাযোগও ছিল কলকাতায়, আমি যদি বাইরে চলে যেতাম তো হয়তো আমি একটা না একটা কিছুতে লেগে যেতে পারতাম সিনেমা নিয়ে। অনেক অনেক ভাবনার পরে আমি মনে হলো যে না, থাকি, এখানেই থাকি, সময় সুযোগ বুঝে কাজ করা যাবে। এই ডিসিশনটা আমি আলটিমেটলি যেহেতু সংসার করেছি, আমি তো সংসারকে ফেলে দিতে পারি না বা করতে পারি না, তো এটার মধ্যে একটা ব্যালেন্স আমার করতেই হবে। এডিটিং বিষয়টাকে বোঝার জন্য আমি একটা কম্পিউটার নেই, ভিডিও কার্ড নেই, আমি এডিট শুরু করি, একদম প্রফেশনালি এডিট শুরু করি। মিউজিক্যাল অ্যালবাম, ছোট 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 সিনেমা, মানে ভিডিও বেসড সিনেমা, পরিষ্কার কথা অনেক, মানে এটা আমি সংখ্যা এত বলতে পারবো না। তবে তুমি তো জানো মানে যেটা যে সালমান অন্য বা এই জাতীয় যেটা প্রথম প্রফেশনালি ইয়ে হয়, সেগুলো আমাদের এডিট সেন্টার থেকে বেরোনো। স্ট্রাগল বলো বা বলো, স্ট্রাগল তো থাকেই, এইভাবেই চলছিল। দূরদর্শনেও কিছু কাজ হতো তখন, ফিল্ম ডিভিশনে আমি কাজ করেছি, ফিল্ম ডিভিশনে আমি গোটা 3 ছবি করেছি। দূরদর্শনে কাজ করেছি, পিএসবিটি না সরি, ইগনোতে কাজ করেছি, ইন্টারন্যাশনাল প্রজেক্টে একটা কাজ করেছি ইগনোতে। তো সেই ধরনের কাজগুলি একদিকে আমাকে মানে আমার যে মানে চর্চা সেটাকে করতে সাহায্য, স্মুথলি করতে সাহায্য করেছে, এবং মনিটারিলি টাকা পয়সার দিক থেকেও আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছিলাম। এই সময়টা আমি আর অন্য ফিচার ফিল্মের কথা ভাবতে পারিনি, ভাবার সম্ভবও ছিল না, কারণ আমাকে সংসারের ব্যাপারগুলিও দেখতে হচ্ছিল। অবস্ট্রাকল তো বরাবরই অবস্ট্রাকল, মাঝে মধ্যে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে কিছু করতে পারছি না। যে অবস্ট্রাকলের আরও যে টেকনিক্যালি যে মানে নো হাউ, মানে তো তখন তো সেভাবে টেকনিক্যাল নো হাউ জানার লোকজনও খুব কম ছিল। আজকে যেমন যে ইয়ে ছিল, যেমন আমরা কোনো স্টুডিও বলা, সেরকম কোনো স্টুডিও ছিল না যে ত্রিপুরাতে, যে তুমি একটা সাউন্ড রেকর্ডিং করবে বা করবে, যে একটা ইয়েতে যাবে, সেটা খুব টাফ ওয়ার্ক ছিল। আজকে ডিজিটাল হওয়াতে যে তুমি নিজস্ব একটা সেট আপ তৈরি করতে পেরেছো, তুমি এখন নিজে করতে পারো। আমার মনে আছে আমাদের এডিট করার জন্য যেতে হতো তোমার ইয়েতে গুয়াহাটি, কলকাতার পরে আমরা গুয়াহাটি যেতাম। গুয়াহাটিতে গিয়ে দিনের বেলা আমরা কাজ পেতাম না, মানে সরি স্টুডিও পেতাম না, কারণ তখন স্টুডিওতে ওখানকার বড় বড় প্রডিউসাররা করতো, আমাদের বসে থাকতো তো রাতের জন্য। রাত 12টার পরে আমরা হয়তো স্টুডিও পেলাম, 12টা থেকে 5টা অবধি, 6টা অবধি কাজ করলাম। সেগুলো আমাদের করতে হতো, মানে এগুলি অবস্টেকল বলতে অবস্টেকলের শেষ নেই, পুরোটাই অবস্টেকল। তুমি ত্রিপুরার মতো জায়গা থেকে কাজ করছো, মানে সেট আপ তো নেই না। তুমি বিটা ক্যামে তখন যখন কাজ করছো, এখানে সেট আপ কোথায়? তোমার গুয়াহাটিতে গিয়ে কাজ করতে হতো, এবং কি ধরনের মানে স্ট্রেন নিতে হতো, মানে ফিজিক্যাল স্ট্রেন যেটা বলা হয়, জীবনী শক্তি কমে যাওয়া। তুমি দিনের পর দিন মানে ইয়ের মধ্যে থাকছো, মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশে। কিন্তু এখন ডিজিটালে সেটা তো বড় ইন্ডাস্ট্রিতেও একই একই ইয়েতে হচ্ছে। সেলুলয়েডে কটা ছবি, অরিজিনাল সেলুলয়েড ফরম্যাটে কটা ছবি হচ্ছেই না প্রায়, হচ্ছেই না প্রায়। ঠিক আছে, তো ডিজিটাল ফরম্যাটটা জানাটা খুব জরুরি ছিল।
সেটা যদি সঠিক সময় আমি না ধরতাম তাহলে আজকে আমি এখানে বসে এই কথাগুলো বলার ইয়ে থাকতো না। মাথার মধ্যে যে ছিল না যে একটা ছবি করা দরকার, একটা ছবি করা দরকার, কিন্তু বাস্তবটা আমি তো শিখে গেছি। তখন তো আবেগ, মানে আবেগটা যেটা রূপান্তরের সময় ছিল, কি হবে না হবে পরের বিষয়, আগে আমার ছবি করতে হবে। আর এখন হচ্ছে যে আমার বাস্তব পরিস্থিতিটা বিচার করে আমার ছবি করতে হবে। ঠিক আছে, সেটা তো আমি শিখে গেছি, মানে পাকা হয়ে গেছি বলতে পারো। তো আমি সুযোগ খুঁজছিলাম, আর আস্তে আস্তে আমি সেট আপ তৈরি করছিলাম বলা যেতে পারে। 2017, 91 থেকে 2017, তো বললামই যে ওই টাইমটাতে আমি কিভাবে কাটিয়েছি। আমার সংসার প্রতিপালন, ব্যালেন্স করা, আমার প্রফেশন, দুটোকে আমি ব্যালেন্স করেছি, যে আমি কোনোটাকে আমি ছাড়বো না, সিনেমাকেও ছাড়বো না, আমি সংসারটাকেও ছাড়বো না। 2017 আগে আমার মনে হলো যে ঠিক আছে, আমার কাছে তো আমি তো হলো, এবার ছেলেরাও একটু একটা নির্দিষ্ট জায়গায়, ছোটটা দাঁড়ালো না, শেষ হলো না পড়াশোনা, বড়টার হয়ে গেছে। ছোটটার পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষায় 12-এ। ওই সময় তো জেনারেলি বাবারা অনেক সময় দেয়, কিন্তু আমি আমার মিসেসকে বললাম, আমার মিসেস এই বিষয়ে কিন্তু খুব হেল্পফুল। আজকে যে আমি এখানে বসে আছি, সেখানে ওর সাপোর্ট না পেলে আমার পক্ষে পসিবল ছিল না। বিশাল সাপোর্ট ছিল বলেই আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পেরেছি। রূপান্তরটা আমি 25 বছর আগে করেছিলাম, তা আমি একটা মাইলস্টোন হিসাবে অন্তত 25-এর মাইলস্টোনটা আমি রাখি, যে কেউ তো আর করছে না বা ই হচ্ছে না, মানে আমার আমার মাইলস্টোন হিসাবে একটা ছবি আমি করি। এই তো সেই থেকে বুনো ছবিটার কনসেপ্ট মাথায় একটু ছিল আমার। যে দুটো নিউজ কাটিং আমাকে খুব হন্ট করে গিয়েছিল। একটা হচ্ছে শিলিগুড়িতে একটি বাবা, সে টেনিসের রাজ্যভিত্তিক কোনো ইয়ে ছিল, প্লেয়ার ছিল, ওর ছেলেকেও খেলা শেখায়, টেনিস খেলা শেখায়। তো ছেলেটা, বাবা প্র্যাকটিস করছে, ছেলেটা হয়তো একটা ইয়ে করতে পারেনি, মানে স্ম্যাশ অর সামথিং রং করেছে, ভুল করেছে খেলাতে। বাবা ভীষণ রেগে ব্যাট, ওই যে টেনিস ব্যাটটা দিয়ে ছুঁড়ে মেরে ওকে মাথায় মেরেছে, মরে গেছে। তো আলটিমেটলি লোকটাকে, তার মা পুলিশকে ফোন করেছে, লোকটাকে নিয়ে জেল হয়ে গেছে, যাবজ্জীবন কারাদণ্ড এরকম জাতীয় কিছু হয়ে গেছে। সেম কল্যাণপুরেও এরকম একটা, আমি একদম একজ্যাক্ট কল্যাণপুরে একটা ট্রাইবেল ফ্যামিলিতে এই জাতীয় একটা কিছু। তো আমার কাছে মানে অদ্ভুত মানে মনে হয়েছিল যে লোকটা কি কালপ্রিট, লোকটা কি মানে লোকটা মানে তার ছেলেকে এত ভালোবাসে, মানে খেলা শেখায় এই করে, এবং এই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরছিল। তখন আমি মানে বিষয়টাকে নিয়ে মাথার মধ্যে নাড়াচাড়া করতে শুরু করি। আমার কাছে মনে হয়েছিল যে ইন সামহাউ চারদিকের পারিপার্শ্বিক অবস্থা, ভায়োলেন্স, এটা ডোমেস্টিক, আমরা কোনো না কোনোভাবেই মানে হিংস্র। কখনো হিংস্রতাটা ধরা পড়ে, কখনো ধরা পড়ে না, আন্ডার কারেন্ট থাকে। কিন্তু মানে প্রতিটা লোকই কিন্তু কোনো না কোনোভাবে ভায়োলেন্ট আমার কাছে মনে হয়। ঠিক আছে, ওই ইয়েটা নিয়ে আমার একটা স্ক্রিপ্ট তৈরি করি, সেটা বুনো দ্য ওয়াইল্ড। আমি ছবিটা 2017-তে মূলত আমার বাড়িকে ভিত্তি করেই, যেহেতু আমার ছেলের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তার জন্য খুব একটা আমি বাইরে যেতে পারবো না, 1 নম্বর ইয়ে। 2 নম্বর হচ্ছে যে আমার একটা বাজেটের মধ্যেই কাজটা করতে হবে, কারণ আমি আগে শিখে গেছি যে
আমার মানে একটা বাজেট করলে হবে না, কারণ আমি জানি কতটুকু আমি করতে পারবো। আমি তো ছবি করি, মানে আমি যেটা বলতে চাইছি সেটা বলতে পারলাম কিনা। এখন দর্শক অ্যাকসেপ্ট করলো কি করলো না, বা এটা হচ্ছে অন্য বিষয়, অন্য প্রসঙ্গ, এটা নিয়ে অন্য বিতর্ক হতে পারে। কিন্তু আমার যেটা বক্তব্য আমি সেটা বললাম। যাই হোক, বুনু আলটিমেটলি আমরা ততদিনে আগরতলা শহরে মাঝখানে যে সিনেমা হলগুলি বন্ধ হয়ে গিয়েছিল, ততদিনে আগরতলা শহরে রূপসী মাল্টিপ্লেক্স চলে এসেছে, সেখানে আমরা রিলিজ করি। পরবর্তীতে বলাকা সিনেমা হলটা, সেটারও গল্প আছে। সেটাও মানে বলাকা সিনেমা হলটা আমি অকুপাই করি ইন দ্য সেন্স, মানে ওভার টেন্ডার, মানে ওরা আমাদের দেয় গভর্নমেন্ট থেকে। তো তখনও কিন্তু আমাকে অনেক করেছিল, মানে যে এখানকার যারা আছে, যে আপনি এত টাকা দিয়ে হলটা নিচ্ছেন, যে ওরা এত প্রফেশনাল লোক হয়ে পারলো না, মানে ভীষণভাবে আমাকে মানে বলেছে একদম মারা যাবে, বাড়িঘর বিক্রি করতে হবে, তুমি কি করছো পাগলামি। আমি শুধু বলেছিলাম ঠিক আছে দেখি না, আমার জীবনের তো মানে সবসময় আমি জুয়া খেললাম, এই জুয়াটাও আমি খেলি। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল, আমার হাতে যদি, আমার এখন এডিট সেট আপ আছে, আমার এখন ক্যামেরা সেট আপ আছে, মানে মোটামুটি আমি একটা ছোটোখাটো ছবি আমার নিজের সাউন্ড সেটআপ আছে। নিজের কাজটা আমি ওঠানোর মতো একটা সেট আপ আমার অন্য কারো কাছে যেতে হয় না। আস্তে আস্তে আমি এটা তৈরি করেছি। আলটিমেটলি আমরা এই হলটা এখনো 4 বছর ধরে চালাচ্ছি, 5 বছর ধরে হয়ে গেল, চলছে। তো চলছে মানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে নতুন কাস্টমার তৈরি করা, ক্রিয়েট করা, আমরা ক্রিয়েট করতে পেরেছি। আমাদের হলে এখন অনেক, বিশেষ করে তো ইয়ং চ্যাপরা তো মানে প্রথম পছন্দ বলাকা সিনেমা, এটা আমরা করতে পেরেছি। এবং আমরা এটা মেনটেন করি কোয়ালিটি, রিগার্ডিং সাউন্ড, রিগার্ডিং প্রজেকশন, রিগার্ডিং অ্যানাদার এগুলো আমরা মেনটেন করি। এবার রিসেন্টলি মানে আফটার দিস ফ্যামিলিগতভাবে আমি কিছুটা সেটেল, আমরা বলা যেতে পারে, যে আমার ছেলেরা মানে চাকরি বাকরি করছে, এখন অনেকটা চাপ কম। তো বুনোর পরে আমরা খুব বেশি দিন সময় নিইনি, আমরা শেষ ছবিটা যেটা করলাম গোজামিল করার একটা প্রথমেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে কোনো লজিক থাকবে না গোজামিলে, যে আমরা উইদাউট লজিকে একটা ছবি তৈরি করব, সেরকমভাবে গোজামিলটা করা। এবং গোজামিলে আমি বলতে পারি যে গোজামিলে যে রেসপন্স রিগার্ডিং পাবলিসিটি বলুন, রিগার্ডিং অ্যাটেন্ডেন্স বলুন, ভালো। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখানে একটা কর্পোরেশন তৈরি করুন, একটা কথাই আমি বলেছি, আমি গত 15 বছর ধরে বা 20 বছর ধরে একটা কথাই সবাইকে বলেছি, আমি কিচ্ছু বলিনি। আমার মানে ওয়েস্ট বেঙ্গল বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গেও আমার কথা হয়েছে, উনি রূপান্তর ছবিটা আমি বিশ্বজিৎ দাস আর ইয়ে নন্দনে বসে দেখছিলাম, তখন কথা হচ্ছিল যে আমি বলছি আপনার বন্ধুকে বোঝান, কিচ্ছু লাগবে না, আপনি শুধু একটা কর্পোরেশন তৈরি করুন, কর্পোরেশনে কিছু নির্দিষ্ট গাইডলাইন তৈরি করুন। গাইডলাইন কীরকম হবে? 1 নম্বর হবে যে কিছু বাজেট, প্রত্যেকটা স্টেটের জন্যই কিছু বাজেট থাকে সিনেমার, এই বাজেটগুলো দিল্লিতে বসে কিছু কিছু লোক খেয়ে নেয়, ওরা দিল্লি থেকে এসে বাস কাজ করে চলে গেল, এখানকার খবরই আমরা পাই না।
তো সেই সব বাজেটগুলো আপনি কর্পোরেশনে ঢোকান। 1 নম্বর, এটা হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে। সেকেন্ডলি, আপনারা কিছু ক্যামেরা কিনুন, লেটেস্ট ক্যামেরা কিনুন। তখনকার সময় তখনকার একদম যে এই ক্যামেরা, এই লাইট, এই ট্রলি, এই ক্রেন, এগুলি আমাদের পক্ষে কেনা সম্ভব না, আমাদের বাইরে থেকে আনাও সম্ভব না। এগুলো আনুন, আপনারা ফান্ডিং পাবেন সেন্ট্রাল থেকে, আপনারা কর্পোরেশন বানান, আমাদের বিনা পয়সায় নেব না, আমরা ভাড়া দিয়ে নেব। এখান থেকে কয়েকটা ছেলেকে ইয়ে করুন। হয়নি, ডাস্টবিনে চলে গেছে কাগজ। আমাকে ডাকানো হয়েছিল একটা মিটিংয়ে, সেখানে বলা হয়েছিল যে একটা ইয়ে করবে, ফিল্ম সেন্টার করবে নজরুল কলাক্ষেত্রে। তা আমি বলেছিলাম যে 100 সিটের একটা ক্যাপাসিটির হল রাখুন সাথে, যাতে আমরা ছোটোখাটো ছবি প্রিভিউ করতে পারি, লোকজনকে 100 লোককে দেখাতে পারি। তারপর বলল যে হঠাৎ একদিন আমাকে ইয়ে বলল, কে যেন বললো যে কিছু মেশিনপত্র কি এসেছে, তোমরা দেখবে। মেশিনপত্র মানে তোমার এখানে একটা সাউন্ড স্টুডিও করে দেওয়া হলো, সেই সাউন্ড স্টুডিওতে কতটুকু কাজ হয়, তাহলে মানে কার পয়সা এগুলো? যত রাজ্যের মানে ইয়ে জিনিস, মানে যেটা এখানে ইউজ করা পসিবলই না, সেই ধরনের জিনিসপত্র। আমার এই কথায় হয়তো অনেকে ডিসহার্টেন হতে পারে। আমি যথেষ্ট সম্মান করি ওনাদের, যথেষ্ট সহায়তা ওনারা করেছেন। আজকে ফিল্ম সেন্টার কোন পর্যায়ে আছে আমি জানি না, যে ওইখানে একটা উদ্দেশ্য থাকতে হবে তো, যে মানে যে কাজটা করে সেই কাজটা, সেই লোকজনদের নিয়ে কাজটা করলে ভালো হয়। এখানে আমার মনে হয় যে ত্রিপুরার যে মানে এটা একটু ল্যাক আছে, অনেক ল্যাক আছে, মানে রিগার্ডিং সিনেমা নিয়ে তো বটেই। এগুলো দুঃখজনক ঘটনা। তো আমিও মানে বর্তমান সরকারকেও সেটাই বলবো যে একটা কর্পোরেশন মণিপুরে যেটা করা হয়েছিল অনেকদিন আগেই ওরা করেছিল সিনেমার জন্য, আমি একদম স্পেসিফিক সিনেমার জন্য বলছি, সিনেমার জন্য একটু বেটার তাহলে কাজকর্ম করার টেন্ডেন্সি হবে, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সাবসিডি মানে গভর্নমেন্ট ভর্তুকি দিতে পারে কিনা। আমি বলছি যে আমার ত্রিপুরাতে একটা ইন্ডাস্ট্রি যদি করতে হয়, সেরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিছু করা যায় কিনা, একটা বাজেট রইল, ঠিক আছে এই বছরে আমি এত টাকা বাজেট থাকলো, যদি শেষ হয়ে যায় তাহলে নেক্সট ইয়ারে পেন্ডিং ইয়েতে আসবে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসবে, পেন্ডিং রইল। কিন্তু মানে মূল কথা হচ্ছে যে কাজ হতে হবে। আমি 20 বছর বাদে একটা সিনেমা বানালাম আমার পয়সা খরচা করে, এরপরে দিয়ে আবার বসে রইলাম, ধারাবাহিকতা থাকে না। মানে ধারাবাহিকতা থাকতে হবে, যে মার্কেটে রেগুলার বেসিসে কাজ আসছে, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ অমুক অমুক নায়ক অমুক নায়িকা, মানে একটা ইন্ডাস্ট্রির একটা ইয়ে তৈরি হয়।